মরুর তাপে আজও পুড়ছে দেশ। বেশি কষ্টে শ্রমজীবী মানুষ। কাল থেকে কমতে পারে তাপমাত্রা। আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস। তীব্র খরায় পানির স্তর নামতে শুরু করেছে উত্তরের জেলাগুলোতে। ফ্যানের বাতাসেও টিকছে না মুরগি। বড় লোকসানের মুখে খামারিরা। দেশজুড়ে নানা কর্মসূচিতে মে দিবস পালন। উচ্চ মূল্যের বাজারে শ্রম ঘামেও ঘোরে না শ্রমিকের জীবন চাকা। ন্যায্য পারিশ্রমিকের দাবি। শিক্ষকদের আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়। প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ। নিষিদ্ধ থাকার পরও কুষ্টিয়ার ভাটাগুলোতে বছরে পুড়ছে ৩ লক্ষ গাছ। নির্বিকার পরিবেশ অধিদপ্তর চরম হুমকির মুখে জীববৈচিত্র্য। শুনছিলেন সংবাদ শিরোনামগুলো। দেশ জনপদ সংবাদে রয়েছে আমি তাজিয়া জুথি। জানাবো বিস্তারিত। সব রেকর্ড ভেঙে এবারে তাপ প্রবাহ পৌঁছেছে শীর্ষে। তীব্র দাবদাহে পুড়ছে দেশ আর গরমে অতিষ্ঠ জনজীবন। বেশি কষ্টে নিম্ন আয়ের মানুষ। আবহাওয়া অধিদপ্তর বলছে কাল থেকে কমবে তাপমাত্রা। আর বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে ৫ মের পর। মাজহারুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন নফিয়া ফারজানা। তীব্র থেকে অতি তীব্র দাবদাহে পুড়ছে দেশ। জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। চরম ভোগান্তি রাজধানীতেও। বেশি কষ্টে রিকশা চালক ও দিনমজুর সহ নিম্ন আয়ের কর্মজীবীরা। কমেছে তাদের দৈনিক আয়ও। জীবনে মনে হয় এত গরম আমি আর দেখিনি কোনো সময়, বুঝছেন। এখন আমার বাপ দাদা দেখছে কিনা তাও জানি না। এখন হাসপাতালে যাইতেছি, অন্য ব্যাপারে হাসপাতালে তো দাঁড়ানোর মতো অবস্থা নেই, যে গরম। প্রচন্ড পরিমাণ রোদের তাপ। এই তাপে মানে পা হাত মনে হয় জ্বলাচ্ছে এবং শরীরের ভিতর থেকে প্রচুর পরিমাণ ঘাম বের হইতে হইতেছে। জীবিকার তাগিদে অনেকে ঘর থেকে বের হলেও গরমে ছাতা যেন চলাচলের একমাত্র সঙ্গী। স্বস্তির আশায় ছায়া জায়গা পেলে কেউ কেউ নিচ্ছেন জিরিয়ে। আবার কেউ বা স্বস্তি খুঁজছেন শরবতের গ্লাসে চুমুক দিয়ে। এই গরমে যদি ঠান্ডা পানি বা কিছু না খাই তাহলে তো শরীরে আর ক্ষতি। এর জন্য খাওয়া। হেভি গরম, একটু ঠান্ডা খাইলাম, শরবত, শরীরে আরাম লাগতেছে। চলমান তাপপ্রবাহের মধ্যে আবহাওয়া অধিদপ্তরের দেয়া তথ্যেও নেই স্বস্তির খবর। প্রতিদিনের বার্তায় বৃষ্টির পূর্বাভাস একদিন করে বাড়াচ্ছেন আবহাওয়াবিদরা। দেশের উত্তর পূর্ব এবং পূর্বাঞ্চল, সিলেট বিভাগ এবং চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আজকে থেকে এই সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাপমাত্রা কমের দিকে চলে যাবে। তবে আমরা আগামী 5 থেকে 6 দিন, আগামীকাল থেকে আগামী 5 থেকে 6 দিন দেশের তাপমাত্রা অনেকটা স্বাভাবিকতার দিকে চলে আসার সম্ভাবনা আছে। এবং চলমান যে তাপদাহ, সেই তাপদাহটা দু এক জায়গায় থাকতে পারে, তবে স্বাভাবিকভাবে দেশের তাপদাহটা প্রশমিত হওয়ার সম্ভাবনা আছে। সারা দেশে জারি করা হিট অ্যালার্টের মেয়াদ শেষ হলেও বিভাগীয় শহর খুলনা, রাজশাহী, রংপুর সহ ঢাকার পশ্চিমাঞ্চলে আরও 48 ঘন্টার হিট অ্যালার্ট জারি রেখেছে আবহাওয়া অফিস। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, আবহাওয়ার বিষয়ে বিস্তারিত জানাতে যশোর থেকে এই মুহূর্তে যুক্ত হবেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে। ইন্দ্রজিৎ, গতকাল 35 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আসলে যশোরে। আজকের আসলে যশোরে কি অবস্থা জানাবেন? জ্যোতি, আসলে যশোরের তাপমাত্রা কিন্তু প্রতিদিনই বাড়ছে এবং যে তীব্র তাপ প্রবাহের মধ্য দিয়েই কিন্তু যশোরবাসী জীবনযাপন করছে। অর্থাৎ আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 42.8 ডিগ্রি সেলসিয়াস। যদিও গতকালের চেয়ে কিছুটা কম, কিন্তু এই তাপমাত্রা কিছুটা কম হলেও কিন্তু দুর্ভোগের যে বিষয়টি সেটি কিন্তু মোটেও কমেনি। এই প্রচণ্ড গরমের মধ্যে সাধারণ মানুষ, যারা বিশেষ করে খেটে খাওয়া মানুষ, যাদেরকে কাজের সন্ধানে ঘরের বাইরে বের হতে হচ্ছে, তারা কিন্তু চরম বিপাকে পড়ছেন। বিশেষ করে সকাল 9টার পর থেকে এবং সন্ধ্যার আগ পর্যন্তই কিন্তু এই তীব্র তাপ প্রবাহ চলমান রয়েছে এবং এই তাপ প্রবাহের কারণেই যারা শ্রমজীবী মানুষ তাদের সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে। এখন আপনি জানেন যে বড় মৌসুম চলছে। বড় মৌসুমের যে ধান ঘরে তোলার সময়, কৃষকরা এখন ব্যস্ত সময় পার করছেন। এর মধ্য দিয়ে এই তীব্র গরমে কিন্তু ক্ষেত খামারে কাজ করতে গিয়ে কৃষকরাও চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একই সঙ্গে এই টানা তাপ প্রবাহের মধ্যে কিন্তু মানুষের অসুস্থতাও বাড়ছে। অর্থাৎ হাসপাতালগুলোতে কিন্তু অসুস্থ রোগীর সংখ্যা বাড়ছে। বহির্বিভাগ এবং যে জরুরি বিভাগ বা অন্তঃবিভাগ যেটি, সেখানে কিন্তু রোগীর চাপ বেড়েছে। সব বয়সী মানুষই অসুস্থ হচ্ছে। তার মধ্যে কিন্তু বৃদ্ধ এবং শিশুদের অবস্থা সবচেয়ে বেশি করুণ এবং এই টানা যে তাপ প্রবাহ, এটি থেকে আসলে বাঁচার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু নানা ধরনের যে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে, সেটি মেনে চলার জন্য বলা হচ্ছে এবং
এই তাপপ্রবাহ আসলে কতদিন চলবে সেটি নিয়ে কিন্তু আবহাওয়া অধিদপ্তরের ইতিমধ্যেই একটি বার্তা দিয়েছে যে 2-1 দিনের মধ্যেই তাপমাত্রা কমে আসবে এবং বৃষ্টির যে খবর সেটি কিন্তু আসলে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে সেই স্বস্তির বৃষ্টির জন্য। তবে এই মুহূর্তে কিন্তু যশোরবাসীর জন্য তেমন কোনো সুখবর নেই বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। দুথি, যশোর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ইন্দ্রজিৎ রায়। রংপুরের তীব্র খরায় ভূগর্ভস্থ পানির স্তর দিনে দিনে কমতে শুরু করেছে। বিভিন্ন উপজেলায় কমপক্ষে 7 ফিট পানির স্তর নিচে নেমে যাওয়ায় কৃষিতে খরচ বাড়ায়, পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সংখ্যা বাড়ছে। আর পানির গভীরতা জানতে মাঠে কাজ শুরু করেছে জনস্বাস্থ্যের 29টি টিম। জলবায়ু পরিবর্তনের প্রভাব আগাম ঠেকাতে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরশীলতা কমিয়ে আনার পরামর্শ বিশেষজ্ঞদের। রংপুর থেকে রফিকুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। রংপুরের দক্ষিণ মমিনপুর এলাকার আকমল হোসেন বৈশাখের তপ্ত দুপুরে বেশ কয়েকবার চেষ্টার পর মেশিন চালু হলেও গতি নেই পানির। ঘণ্টাখানিক পরও পানি না ওঠার এমন কষ্ট তাদের নিত্যদিনের। পানি বর্তমান 35 ফিটের নিচে গেছে, যার কারণে বারবার স্টার্ট যেতে হচ্ছে আর বারবার বন্ধ হচ্ছে। যতই গভীর করো স্যালো মেশিন দিয়ে পানি তোলা খুব দুষ্কর হয়ে গেছে এখন। এছাড়াও রংপুরের বদরগঞ্জে 7টি, মিঠাপুকুরের 9টি, তারাগঞ্জ ও সদর উপজেলায় 2টি করে মোট 20টি উপজেলায় ভূগর্ভস্থ পানির স্তর আশঙ্কাজনকভাবে কমতে শুরু করেছে। এখন সকাল থেকেই স্যালো চলতেছে, সে জমিতে এখনো পানি হইতেছে না। পানির স্তর জানতে অনুসন্ধানে নেমেছেন সংশ্লিষ্টরা। পানির স্তরটা কোন গভীরতায় গিয়ে হলো স্থিতি অবস্থায় আছে, সেই গভীরতাটাকে আমরা বের করার জন্য জানার জন্য এর পদ্ধতিটা চালাচ্ছি। অতিমাত্রায় ভূগর্ভের পানি তোলা, খরা ও ভূগর্ভস্থ পানি বাষ্পীভূত হওয়ার পরিমাণ বেড়ে যাওয়ায় এই অবস্থার সৃষ্টি হচ্ছে। খরা বেশি হয়ে যাচ্ছে, তাপমাত্রার পরিমাণে বেশি হয়ে যাচ্ছে, বৃষ্টিটা ইউনিফর্ম হচ্ছে না। সো এরকম ভেরিয়াস কারণ আছে। ক্লাইমেট চেঞ্জ তো অবশ্যই একটা ইস্যু। এই সকল কারণেই মূলত আসলে পানির লেয়ারটা একটু নিচে নেমে যাচ্ছে। নদীনালা খনন, নতুন করে জলাধার খনন, বিদ্যমান জলাধারগুলোর পুনর্খনন, কম পানি লাগে এমন ফসলের চাষ এবং ভূগর্ভস্থ পানির কৃত্রিম রিচার্জে জোর দেওয়ার আহ্বান নির্বাহী প্রকৌশলীর। যেসব জায়গাতে আমাদের সারফেস ওয়াটার অ্যাভেলেবল আছে ওই সকল জায়গাতে আমরা সারফেস ওয়াটার ব্যবহার করে ইরিগেশনটাকে করব। যেসব জায়গায় নাই সেখানে তো আমাদেরকে অবশ্যই গ্রাউন্ড ওয়াটার ব্যবহার করতেই হবে। ভূপৃষ্ঠের উৎসের ওপর নির্ভরতা বাড়ানোর পাশাপাশি সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান নদী গবেষকদের। ভূগর্ভস্থ পানির উপর চাপ কমিয়ে এই উপরিতলে পানি ধরে রেখে চাষাবাদ করতে হলে একটা সমন্বিত প্রচেষ্টা আমাদের লাগবে। দেশ জুড়ে খরা পরিস্থিতি সৃষ্টির আগেই কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি পরিবেশবিদদের। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র দাবদাহে মুরগি নিয়ে চরম বিপাকে পড়েছে পিরোজপুরের মুরগি খামারিরা। দাবদাহের কারণে খামারের মুরগি যেমন মারা যাচ্ছে, তেমনি খাবার না খাওয়ায় ডিম দেওয়াও কমে যাচ্ছে। তাই চরম লোকসানে পড়েছে মুরগি খামারিরা। অপরদিকে এই সময় মুরগির বিভিন্ন ওষুধ বা সমস্যার কোনো খোঁজ নিচ্ছে না প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তারা। পিরোজপুর থেকে সহকর্মী মোহাম্মদ হাসিবুল ইসলাম হাসানের পাঠানো তথ্যচিত্রে ফারজান ইসলামের ডেস্ক রিপোর্ট। সারা দেশে চলছে তীব্র দাবদাহ। এতে বিপাকে পড়েছেন পিরোজপুরের বিভিন্ন উপজেলার প্রায় 1285টি মুরগি খামারের মালিক। তীব্র গরমে প্রতিদিন প্রতিটি খামার থেকেই মারা যাচ্ছে মুরগি। অন্যদিকে গরমে মুরগি কম খাবার খাওয়ায় লেয়ার মুরগি ডিমও দিচ্ছে কম। ব্রয়লার মুরগির খামারিরাও এখন নতুন মুরগি উঠাতে চাচ্ছে না। মুরগি সুস্থ রাখতে প্রাণী স্যালাইন ও খামার ঠান্ডা রাখতে ফ্যান ও খামারের চালে পানির ঝর্ণার ব্যবস্থা করছে খামারিরা। গরম অতিরিক্ত তাপমাত্রার কারণে এই মুরগি পালতে অনেক সমস্যা হয়েছে, তাপ বাড়িয়ে যায়। তারপর ডিমের এই পোল্ট্রি যারা পালতেছে তাদের এই অতিরিক্ত তাপমাত্রা তারা কোনো পোল্ট্রি পালতে পারতেছে না। এবং আমরা যারা খামারি আছি প্রত্যেকের 1000 মুরগিতে 32 কেজি ডিমে, কিন্তু প্রত্যেকের 24, 25, 26 কেজি ডিম আসে। মুরগি হাহাকার করে দুপুর টাইম হলে 12টার পর থেকে মুরগি স্টক করাটা ভয় থাকে। মুরগির বাড়তি পরিচর্যায় খামারিদের খরচ বেড়েছে, কিন্তু সরকারিভাবে বা স্থানীয় প্রাণী সম্পদ বিভাগ থেকে সহযোগিতা না থাকায় লোকসানে ব্যবসা ছেড়ে দেওয়ার কথা ভাবছেন অনেক খামারিরা। প্রাণী সম্পদ দপ্তর কোনো জায়গায় জিজ্ঞাসাও করে না কি অবস্থায় আছে মানুষ, বাঁচে না মরে, কোনো কথাই তারা বলে না এবং তারা জিজ্ঞাসাও করার। তীব্র গরমে যে আমাদের বিভিন্ন সমস্যা হইতে আছে, সমস্যা নিয়েও
কোনো সরকারের কোনো পদক্ষেপ নাই। এদিকে তীব্র গরমে মুরগি পরিচর্যায় প্রাণী সম্পদ অফিস থেকে নিয়মিত খামারিদের সাথে যোগাযোগ অব্যাহত আছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। সার্বিকভাবে তাদেরকে সহযোগিতা করার তো এমনি বিভিন্ন মেসেজ দিচ্ছি, আমরা গ্রুপে দিচ্ছি, খামারিদের গ্রুপে দিচ্ছি, করতেছি, আমার অফিসাররা তৎপর আছে। এখন এটা ধরেন একটা কথা, 500 খামার আছে, 500 খামারে কি আমার লোকজন যাওয়ার সুযোগ আছে এই মুহূর্তে? দাবদাহ থেকে মুরগি রক্ষায় খামার ব্যবসায়ীদের প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করছেন খামারিরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। র্যালি, সমাবেশ সহ নানা আয়োজনে সারা দেশে পালিত হচ্ছে মহান মে দিবস। জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এসব কর্মসূচিতে অংশ নেন। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। মে দিবসের সকালে চট্টগ্রামে নগরীর বিভিন্ন এলাকায় শোভাযাত্রা বের করে বিভিন্ন শ্রমিক সংগঠন। আর আলোচনা সভায় শ্রমিক সংগঠনের নেতারা তাদের বিভিন্ন দাবি আদায়ের বিষয়ে সরকারের হস্তক্ষেপ কামনা করেন। বিভিন্ন পর্যায়ে আমরা বলছি, প্রতিটা সেক্টরে তার মধ্যে সবকিছু মিলিয়ে আমরা প্রতিবাদ করি প্রতি বছর। নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহে সকালে র্যালি অনুষ্ঠিত হয়। পরে আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে জেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। গাজীপুরে মে দিবস উপলক্ষে কৃষি, ফার্ম শ্রমিক সংগঠন সহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে র্যালি, সমাবেশ সহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবস পালিত হয়েছে। নড়াইলে মে দিবসে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বর থেকে র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাস টার্মিনালে এসে শেষ হয়। মেহেরপুরে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে র্যালি বের হয়। এতে অংশ নেন ছোট বড় বিভিন্ন শ্রমিক সংগঠন। ঝালকাঠিতে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়। রাঙামাটিতে মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের বাজলা স্কুল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে মুজিবুর রহমান ঢালি স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই শ্রমিকদের সেফটি সিকিউরিটি তারা দেখি হয় বাঁশ দিয়ে তারপরে এই আসলে এই জায়গাগুলোকে আমরা আসলে অ্যাড্রেস করা উচিত। এছাড়া খুলনা, যশোর, নাটোর, বগুড়া, মৌলভীবাজার সহ সারা দেশের শ্রমিক নেতাদের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় জেলা সাতক্ষীরা ধীরে ধীরে যেন আগুন স্তরে পরিণত হয়েছে। সর্বোচ্চ গরমেও বিশ্রাম নেই এই জেলার শ্রমজীবী মানুষের। বিস্তারিত সাতক্ষীরা থেকে সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে। কাজ না করলে ঘরে খাবার জুটবে না, আবার প্রচন্ড দাবদাহে কাজ করে অসুস্থ হয়ে পড়লেও এক গ্লাস খাবার পানি মুখে তুলে দেবার যেন কেউই নেই। উপায়হীন শ্রমজীবী মানুষ তাই পথে পথে খেটে যাচ্ছে পরিবারের দুমুঠো অন্ন জোগাড় করতে। শ্রমজীবী সাধারণ মানুষের দুঃখ সবাই দেখবে, কিন্তু সাহায্যের জন্য কেউ পাশে এগিয়ে আসবে না বলে আক্ষেপ করলেন তারা। আমরা যদি রোজ কাজ না করি আমরা কি খাবো, কি কোথায় পাবো? আমাদের দেওয়ার মতো মানুষ নাই, আমরা এক গ্লাস পানিও আমাদের কিনে খেতে হয়। আমরা যদি একদিন না আসি তা আমাদের বাচ্চাদের মুখে আমার কিছু তোলার মতো ক্ষমতা আমার থাকে না। ভ্যান না চালিয়ে খাওয়ায় না, কি করবো? এখন তো খেতে হবে, চুরি তো করবো না, খেটে খাইতে হবে। আবহাওয়া অফিসের ইনচার্জ বললেন, এক সপ্তাহের আগে সাতক্ষীরা উপকূলে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আর সেই সাথে চলছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। কিছুদিন যাবৎ সাতক্ষীরা সহ সারা দেশে এরকম তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এরকম তাপপ্রবাহ 2 থেকে 3 দিন থাকার সম্ভাবনা রয়েছে। মে মাসের প্রথম সপ্তাহের শেষের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টিপাত হলে সাতক্ষীরা সহ সারা দেশের তাপমাত্রা কিছুটা কমবে। সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যাপক ও জলবায়ু বিশেষজ্ঞ অধ্যাপক অলিউর রহমান বললেন, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট গাছ কাটা আর এয়ার কন্ডিশন ব্যবস্থা আমাদের পরিবেশ ও আবহাওয়াকে অতি গরমের দিকে ঠেলে দিচ্ছে, যার করুণ শিকার হচ্ছে এই এলাকার শ্রমজীবী সাধারণ মানুষ।
বাসযোগ্য যে পরিবেশ ছিল সেটা বসবাসের অযোগ্য করে তুলছি। তো এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকা উচিত। ব্যাপক হারে আমাদের বনায়ন করা উচিত, বন সৃজন করা উচিত। আমাদের যে পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের এই যে লবণাক্ত যে পরিবেশ, সেই লবণাক্ত পরিবেশ থেকে মুক্ত থাকার জন্য আমাদের যে ঘের করা থেকেও বিরত থাকা উচিত। মঙ্গলবার সাতক্ষীরায় চলমান 10-20 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে 42.2 ডিগ্রি সেলসিয়াস। ক্রমাগত আরও গরম বাড়তে থাকবে। এ মুহূর্তে উপকূল রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই বলে জানালেন বিশেষজ্ঞরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। এ পর্যায়ে দেশ জনপদে আরও যা থাকছে। তীব্র গরমে ডায়রিয়া ও স্ট্রোক রোগের প্রকোপ বেড়েছে নারায়ণগঞ্জে। ভর্তি হচ্ছেন কয়েক হাজার রোগীর, বেশিরভাগই নারী ও শিশু। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও ভিসি পন্থীদের চলমান দ্বন্দ্বে এবার জরুরি সভায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা ও আবাসিক হল বন্ধের সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। চলমান দ্বন্দ্বে হলগুলোতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টর। কুমিল্লা থেকে সহকর্মী সুমন কবিরের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। দর্শক, আমরা অপেক্ষা করছি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও হল চালু রাখার দাবিতে বিক্ষোভ শিক্ষার্থীদের। সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিলে মঙ্গলবার সন্ধ্যায় দেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিশ্ববিদ্যালয়ের বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। এ সময় হল ছাড়তে অপারগতা জানিয়ে নানা সংকট তুলে ধরেন তারা। শিক্ষক সমিতি কিংবা উপাচার্য তাদের দ্বন্দ্ব তারা নিরসন করুক, তারা তাদের মতো করে আলোচনায় বসুক। আমরা সুষ্ঠু সাবলীল নিরাপদ ক্যাম্পাস চাই। আমরা ক্লাসে ফিরে যেতে চাই, আমরা পরীক্ষা দিতে চাই, আর আমাদের হল খোলা থাকবে। এই যে তাদের যে ভুল সিদ্ধান্ত বা তারা সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছে না, তার দায়ভার কেন আমরা নিব? পাঠাপুতার ঘষাঘষি মরিচের কাম শেষ, আমরা কেন সেই মরিচ হতে যাব? আমরা চাই আমাদের শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে। এই আন্দোলনের মূল হচ্ছে যে আমাদের ক্লাস কার্যক্রম যেন আগের মতো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এদিকে বুধবার দুপুর থেকে হল ছেড়ে বাড়ি যেতে শুরু করেছে অনেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা ও চট্টগ্রামে যাওয়ার জন্য শিক্ষার্থীদের জন্য বাসের ব্যবস্থা করেছে। ভিসি ও শিক্ষক সমিতির চলমান দ্বন্দ্ব নিরসনে বিশ্ববিদ্যালয়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। শিক্ষক সমিতির 7টা দাবি ছিল, 7টা দাবি কিন্তু পূরণ করা হয়েছে। তো 7টা দাবি পূরণ করার পরে শিক্ষক সমিতি কেন আন্দোলন করছে সেটা আমি জানি না। সিন্ডিকেট থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। আপাতত ক্লাস পরীক্ষা বন্ধ করে তাদের সাথে কথা বলে আলোচনা করে একটা সিদ্ধান্তে পৌঁছাবে এবং আমরা আশা করছি শিক্ষক সমিতির সাথে নিশ্চিতভাবে একটা ফলপ্রসূ আলোচনা হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের। তবে শিক্ষক সমিতির দাবি হল বন্ধ রেখে উপাচার্য বহিরাগত সন্ত্রাসীদের এনে উদ্দেশ্য হাসিলের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়। অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে শান্তি ফিরিয়ে আনতে উপাচার্যকে দ্রুত পদত্যাগের দাবি জানান তারা। নিয়মিত ছাত্রছাত্রীদেরকে হল থেকে বের করে দিয়ে ওনার উদ্দেশ্য হচ্ছে বহিরাগত সন্ত্রাসীদেরকে হলে ঢুকাবেন এবং এই সন্ত্রাসীদের মাধ্যমে উনি আবার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ঢুকার চেষ্টা করছেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় 93তম জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও হল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পাশাপাশি কার্যক্রম চালুর বিষয়ে 2টি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক AFM আব্দুল মঈনের সঙ্গে শিক্ষক সমিতির দ্বন্দ্ব চলছে। এর জেরে গত 28শে এপ্রিল নানা দাবিতে বিভিন্ন দপ্তরে শিক্ষক সমিতি তালা ঝুলিয়ে দিলে উত্তেজনা সৃষ্টি হয়। উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত মঙ্গলবার ক্যাম্পাসে মানববন্ধন করে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। ইট ভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধ হলেও পরিবেশের এমন বিপর্যয়ের মধ্যেই কুষ্টিয়ার ইট ভাটাগুলোতে হরহামেশায় পোড়ানো হচ্ছে গাছের কাঠ। এতে গড়ে প্রতিদিন 2000 আর বছরে প্রায় 3 লক্ষ গাছ পুড়ছে ভাটায়। পরিবেশবিদরা বলছেন যে নির্বিকারে এমন বৃক্ষ নিধন বন্ধ না হলে আরও বিপর্যয় ঘটবে, পরিবেশের চরম হুমকির মুখে পড়বে জীববৈচিত্র্য। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে কুষ্টিয়ায় ইটভাটা রয়েছে 218টি, যদিও বাস্তবে এর সংখ্যা 350টির মতো।
যার মধ্যে 32টি ভাটায় ইট পোড়াতে ব্যবহার করা হয় কয়লা, আর বাকি 318টিতেই ব্যবহার করা হয় গাছের কাঠ। তাতে প্রতিদিন গড়ে 1,25,000 মন আর বছরে 2,25,00,000 মন কাঠ পোড়ানো হয় ভাটাগুলোতে। এতে প্রতিদিন গড়ে 2,000 আর বছরে প্রায় 3 লক্ষ গাছ নিধন করছে ভাটা মালিকরা। ভাটা মালিকদের দাবি, কাঠে খরচ কম হয়, ইট পোড়াতে তারা কয়লার বদলে ব্যবহার করেন কাঠ। প্রায় প্রতিদিন আপনার 400 থেকে 450 মন কাঠ লাগে। কয়লায় ইট পোড়ালে জ্বালানি খরচ বেশি, আর কাঠ দিয়ে ইট পোড়ালে জ্বালানি খরচ কম। পরিবেশবিদরা বলছেন, ইটভাটাগুলোর নির্বিকারে এমন বৃক্ষ নিধনই পরিবেশ বিপর্যয়ের অন্যতম কারণ। তাই ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা সহ বৃক্ষ নিধন বন্ধে প্রশাসনের কার্যকারী পদক্ষেপের দাবি তাদের। এই যে বৃক্ষ উজাড় করে দিচ্ছে, এর ফলে পৃথিবীতে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। প্রশাসনের কোনো দায়বদ্ধতাই নাই যে এই গাছ কাটার ফলে জনগণ কি ভোগান্তির শিকার হচ্ছে। তথ্য অনুযায়ী গত 2 বছরে কুষ্টিয়ার ইটভাটাগুলোর কারণে 6 লক্ষ গাছ নিধন হলেও বন বিভাগের তথ্য মতে গত 2 বছরে সরকারিভাবে তারা বৃক্ষরোপণ করেছে 1 লক্ষের মতো। গত বছরও আমার 50,000 চারা রোপণের কর্মসূচি ছিল এবং সেই গাছগুলো ইতিমধ্যে 1 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে। কুষ্টিয়া, চুয়াডাঙ্গা সব জায়গায় আমি ভিজিট করেছি এবং এখানে মানে প্রত্যেকটা গাছ মানে আমার 80-90% প্রত্যেকটা মানে বাগানে আমার চারা আছে, জীবিত চারা আছে। ইটভাটায় কাঠের ব্যবহার নিষিদ্ধ হলেও কুষ্টিয়ার ভাটাগুলোতে কিভাবে প্রকাশ্যে পোড়ানো হচ্ছে কাঠ, এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে নারাজ পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। তবে জেলা প্রশাসক বলছেন, ইটভাটায় গাছ পোড়ানোর কোনো সুযোগ নেই। যে সকল ভাটায় কাঠ পোড়ানো হচ্ছে তাদের বিরুদ্ধে নিয়মিত ব্যবস্থা নিচ্ছেন তারা। ইন্টারভিউ দেওয়া এটা আমাদের পারমিশন নাই। আপনি ইন্টারভিউ না নিয়ে আমার তথ্য চান, আমি তথ্য দিতে পারছি, কোনো সমস্যা নেই। ইটভাটা পোড়ানোর যে আইন রয়েছে, এই আইন অনুসারে গাছ পোড়ানোর কোনো সুযোগ নেই। এই ধরনের অভিযোগ পেলে আমরা সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে মোবাইল কোর্ট করে আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। পরিবেশ বিপর্যয় রোধে শুধু আশ্বাস নয়, বৃক্ষ নিধনের সাথে জড়িত ইটভাটাগুলোর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা চাই জেলার সচেতন নাগরিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দর্শক, এরই মধ্যে প্রথম দফা উপজেলা নির্বাচনে প্রচার প্রচারণা পুরোদমে চলছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে মানিকগঞ্জ এবং নড়াইল থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। প্রথমে চলে যাচ্ছে আমি আব্দুল আলিমের কাছে এবং পরবর্তীতে যাব শরীফুল ইসলামের কাছে। শুরুতেই মানিকগঞ্জে আছেন সহকর্মী আব্দুল আলিম। আলিম, তীব্র গরমে প্রচারণা কতটা চলছে, কি বলছেন প্রার্থী এবং ভোটাররা? জ্যোতি, যেমনটি বলছিলেন যে এই তীব্র গরমের মধ্যেও কিন্তু এই 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের যে প্রার্থীরা কিন্তু ইতিমধ্যে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট চাচ্ছেন, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। আগামী 8ই মে কিন্তু প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে মানিকগঞ্জের সিংগার এবং হরিরামপুর উপজেলায়, আবার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে 21শে মে শিবালয়, ঘিওর এবং দৌলতপুর উপজেলায়। তো ইতিমধ্যে জেলা নির্বাচন কর্মকর্তা যেটি বলেছেন যে তারা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। এছাড়া আরেকটি যেটি বলছেন যে ভোটাররা বলছেন যে এবছর দলীয় প্রতীক না থাকায় তারা স্বাচ্ছন্দ্যে এবছর ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যে প্রার্থী জনগণের দ্বার প্রান্তে পৌঁছেছে এবং জনগণের সাথে সম্পৃক্ত তাদেরকে নির্বাচন করবে বলে জানিয়েছে ভোটাররা। এবং প্রার্থীরা যেটি বলছেন যে প্রচন্ড তাপদাহের কারণে তারা কিন্তু প্রচারণা তেমন জোরে সোরে চালাতে পারছেন না। তারা সকালে এবং সন্ধ্যার পরে রাতে তারা সামান্য পরিমাণে তার প্রচারণা চালাতে পারছেন। তো আমাদের সাথে কাছে উপস্থিত আছেন জেলা নির্বাচন অফিসার আমিনুর রহমান। আমি তার কাছে জানবো যে উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতিটা কেমন এবং কিছু অভিযোগ শোনা যাচ্ছে যে আচরণবিধি লঙ্ঘনে, সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে মানিকগঞ্জ জেলার 7টি উপজেলার 3টি ধাপে এই ইভিএম এর মাধ্যমে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রথম ধাপে সিংগার এবং হরিরামপুর উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়ে গিয়েছে এবং আমাদের ভোট গ্রহণকারী কর্মকর্তা তাদের নিয়োগের বিষয়টিও চূড়ান্ত হয়ে গেছে এবং আমরা প্রশিক্ষণ সম্পাদন করেছি। এই মুহূর্তে আমাদের নির্বাচনী মালামাল সেগুলি সংগ্রহে চলে এসেছে। আপনারা জানেন যে ইভিএম এর মাধ্যমে নির্বাচনের কারণে আমাদের ব্যাপক প্রস্তুতি নিতে হচ্ছে এবং আমি আজকে হরিরামপুর গিয়েছিলাম এবং সেখানে আমাদের ইভিএমগুলি
পূর্ণদমে প্রস্তুতির কার্যক্রম চলছে, যেটি কোয়ালিটি চেকিংয়ের মাধ্যমে ভোট গ্রহণ উপযোগী করা হবে। আর আপনাদের দ্বিতীয় ধাপের নির্বাচন, যেটি দৌলতপুর, ঘিউর এবং শিবালয়ের আগামী 21শে মে যেটি অনুষ্ঠিত হবে। একটা বিষয় যে ওই যে কিছু কয়েকজন প্রার্থী কিন্তু অভিযোগ করেছেন যে আচরণ বিধি লঙ্ঘনে, সেক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা নিয়েছেন? আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের প্রতিটি উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে আচরণবিধি দেখভালের জন্য, এবং প্রতিবাদের পূর্বেই একটি অভিযোগ এসেছিল ফেসবুকে, সামাজিক মাধ্যমে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে। সেটি তাৎক্ষণিকভাবে আমরা প্রার্থীকে শোকজ করেছি এবং প্রার্থী এসে লিখিত তার বক্তব্য প্রদান করে গিয়েছে। ধন্যবাদ আপনাকে। জ্যোতি, যেমনটি শুনছিলেন যে জেলা নির্বাচন কর্মকর্তা বলছেন যে আচরণ বিধির কিছু অভিযোগ আসছে, এমনকি তারা তাৎক্ষণিকভাবে প্রার্থীদেরকে শোকজ করেছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। তো জ্যোতি, এই ছিল মানিকগঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনের আমার কাছে প্রচারণের সর্বশেষ খবর। আলিম, আপনি থাকুন। এবার যাব আমি নড়াইলে আরেক সহকর্মী আছেন শরীফুল ইসলাম। শরীফ, আপনি যুক্ত হয়েছেন নিশ্চয়ই আমার সাথে। শরীফ, উপজেলা নির্বাচনে কি খবর আছে আপনার কাছে, এবং আচরণ বিধি লঙ্ঘনের কোনো খবর পেয়েছেন কিনা আপনার কাছে জানাবেন। জি জ্যোতি, যেমনটি বলছিলেন, নড়াইলের কালিয়া উপজেলার পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ আগামী 8ই মে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রার্থীরা তাদের প্রচারণা চালাচ্ছেন। এখানে আপনার 5 জন চেয়ারম্যান প্রার্থী, 5 জন ভাইস চেয়ারম্যান পুরুষ এবং 3 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে ব্যাপক আকারে প্রচারণা চালাচ্ছেন। প্রার্থীদের সঙ্গে আমরা কথা বলছি, তারা বলছেন যে তারা তাদের মতো করে আসলে প্রচারণা চালাচ্ছেন, এবং চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছেন তারা কিন্তু আসলে প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট ভিক্ষা করছেন। তারা আশা করছেন যে শান্তিপূর্ণ ভোট গ্রহণ হবে, এবং ভোট গ্রহণ হলে কিন্তু প্রার্থীরা বলছেন যে তারা আসলে বিজয়ী হবেন। আমরা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান সবাই অনেকের সঙ্গে কথা বলে, তারা কিন্তু একই দাবি করছে, তারা সুষ্ঠু ভোট হলে কিন্তু তারা করবেন, বিজয়ী হবেন। আমাদের এখানে একজন প্রার্থী রয়েছেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমরুল ইসলাম, তিনি প্রচারণা চালাচ্ছেন। আমরা তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। ইমরুল ইসলাম, তিনি হচ্ছে চশমা প্রতীকে নির্বাচন করছেন। তার সঙ্গে আমরা একটু জানতে চাইবো যে আসলে তিনি প্রচারণা কেমন চালাচ্ছেন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, আসলে সাড়া পাচ্ছেন কতটুকু, কি এই বিষয়টাকে আমরা আসলে তার কাছ থেকে জানতে চাই, একটু জানাবেন আমাদের। আসসালামু আলাইকুম, আমার নাম ইমরুল ইসলাম, আমি কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী। আমার প্রতীক হলো চশমা। আমি সাধারণ ভোটারদের কাছে দ্বারে দ্বারে যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। আমার উপজেলার প্রতিটা পর্যায়ে আমি সব জায়গায় যাচ্ছি। সাধারণ জনগণ এবার নির্বাচনে অনেক সাড়া দিচ্ছে আমার প্রতি, আর প্রতিটা জায়গার থেকে যেভাবে যা দেখতেছি তাতে ইনশাল্লাহ এই নির্বাচনে আমি শতভাগ আশাবাদী যে এই নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে পারবো, আর সাধারণ ভোটাররাও খুবই আশাবাদী। আসলে আপনি যদি বিজয়ী হতে পারেন তাহলে আপনার এলাকার মানুষের জন্য কি কি কাজ করতে চান সে ব্যাপারে যদি একটু বলতেন। দেখেন, বিগত দিনে আমি কিন্তু এই জনপথে অনেক কাজ করছি। সাধারণ মানুষজন যারা আছে, অসহায় মানুষের পাশেই সবসময় থাকতাম। আর আমি চাই যে আমার বাকিটা জীবন আমি এই অসহায় মানুষের পাশে, জনগণের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করতে আমি চাই। সবসময়ের জন্য জনগণের পাশেই থাকি। আমি সবসময়ের জন্য দিনরাত 24 ঘন্টা অপ্রান্ত পরিশ্রম করি এই জনগণের জন্যই। দুর্নীতিমুক্ত সমাজ গড়ব, মাদক মুক্ত সমাজ গড়ব, আমার অ্যাকচুয়ালি এইটাই মূল উদ্দেশ্য। সমাজে এখন অনেক যেসব টুকিটাকি প্রবলেম গুলো আছে, এই প্রবলেম গুলোর থেকে যাতে আমরা বেরোয় আসতে পারি। জি, যেমনটি শুনছিলেন, আমরা আসলে কথা বলছিলাম একজন ভাইস চেয়ারম্যান প্রার্থী ইমরুল ইসলাম, তিনি চশমাপদীকে নির্বাচন করছেন। তো আগামী যে 8ই মে কালিয়া উপজেলা নির্বাচন হবে, প্রচারণার নড়াইলের কালিয়া থেকে এই ছিল সর্বশেষ। জ্যোতি, নড়াইল থেকে শরীফুল ইসলাম এবং মানিকগঞ্জ থেকে আব্দুল আলিম যুক্ত হয়েছিলেন আমার সাথে। দেশ জনপথ সংবাদে আরো যা থাকছে। নিষেধাজ্ঞার 2 মাস পর ইলিশ ধরার উৎসবে মেতেছেন ভোলার জেলেরা। কর্মচাঞ্চল্য বেড়েছে আড়তগুলোতে, দাম একটু চড়া। টানা কয়েকদিনের তীব্র গরমে ডায়রিয়া ও হিট স্ট্রোক রোগের প্রকোপ বেড়েছে নারায়ণগঞ্জে। এতে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। সরকারি হাসপাতালে দৈনিক ভর্তি হচ্ছেন কয়েক হাজার রোগী। চিকিৎসা নেয়ার বেশিরভাগই নারী ও শিশু। চিকিৎসকরা বলছে যে এমন তাপপ্রবাহ অব্যাহত থাকলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। সহকর্মী বিল্লাল হোসাইনের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা ইসলাম।
একের পর এক নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে আসছে রোগী, যাদের মধ্যে বেশিরভাগই তীব্র গরমে ডায়রিয়া, হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত, যেখানে দৈনিক ভর্তি হচ্ছেন কয়েকশো রোগী। শুধু জেনারেল হাসপাতালই নয়, জেলার সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে প্রতিদিনই বাড়ছে এমন রোগীর সংখ্যা। ডায়রিয়া ওয়ার্ডে বিছানা কম থাকায় রোগীদের জায়গা মিলছে বারান্দায়। দৈনিক 120 থেকে 130 জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হচ্ছে, এর মধ্যে 25% শিশু। রোগীর স্বজনদের অভিযোগ, হাসপাতালে রোগী বেশি থাকায় সেবা নিতে নানা ভোগান্তিতে পড়ছেন তারা। স্যালাইন ওনারা দিছে, দেওয়ার পরে বাসায় নিয়ে গেছি, নেওয়ার পরে কোনো ভালো হয় নাই, আবার আজকে নিয়ে আসছি। বাইরে যে কি গরমতে তাপমাত্রা, প্রত্যেকটা মানুষের পাতলা রাখেন, কেউ স্বাভাবিক অবস্থায় নাই। আর আমার সমস্যা হচ্ছে সকালে থেকে আমরা দেখতেছি উনি পাতলা পায়খানা করে আর বমি করছে। রোগীর চাপ বেশি থাকায় হাসপাতালের ওয়ার্ডগুলোতে 3 শিফটে সেবা দিয়েও হিমশিম পরিস্থিতিতে দায়িত্বরত নার্সরা। আমার এখানে 13টা বিছানা, কিন্তু রোগী 160টার মতো হয়, একটা বিছানা 2-3টা করে রোগী দেওয়া হয়। ডায়রিয়া থেকে বাঁচতে রাস্তার পাশের পানীয় না খাওয়ার পাশাপাশি শিশু ও বৃদ্ধদের বাড়তি যত্নের পরামর্শ জেলা সিভিল সার্জনের। সেই সঙ্গে হিট স্ট্রোক প্রতিরোধেও স্থানীয়দের সচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। আমরা গরমে করণীয়দের সম্পর্কে 4টা পর্যায়ে লিফলেট করেছি। একটা হচ্ছে শ্রমজীবী মানুষকে কি করতে হবে, একটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ মানুষকে কি করতে হবে, একটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে করণীয় কি, আরেকটা হচ্ছে গর্ভবতী। কারণ এই 4টা গ্রুপ হচ্ছে খুব ভালনারেবল গ্রুপ আমাদের জন্য। দাবদাহের কারণে তীব্র গরম বাড়ায় শহর ও শহরতলিতে জল কামান দিয়ে পানি ছিটাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। এছাড়া সরকারি বেসরকারি সংস্থা সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো পথচারীদের তৃষ্ণা মেটাতে নিয়েছে উদ্যোগ। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। সারা দেশের মতো নরসিংদীর উপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। স্বস্তি নেই জনজীবনে, এর বিরূপ প্রভাব পড়েছে পোল্ট্রি শিল্পে। তীব্র দাবদাহে মারা যাচ্ছে পোল্ট্রি খামারের মুরগি, কমতে শুরু করেছে মুরগির ওজন ও ডিমের উৎপাদন। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারিরা। সহকর্মী সুমন বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টানা তাপপ্রবাহে পুড়ছে জনজীবন, সেই সাথে প্রচণ্ড গরমে প্রভাব পড়ছে পোল্ট্রি খামারে। মুরগি মারা যেতে থাকায় লোকসানের হুমকিতে খামারিরা। তীব্র গরমে মুরগি বাঁচাতে তরল খাবার দেওয়া হচ্ছে মুরগিকে। খামারের অভ্যন্তরে শীতল রাখতে চলছে বৈদ্যুতিক পাখা, কিন্তু তাতেও হচ্ছে না কাজ। প্রচণ্ড তাপ প্রবাহে মারা যাচ্ছে মুরগি। ঠিকমতো খাবার না খাওয়ায় কমতে শুরু করেছে ডিমের উৎপাদন, কমছে ওজনও। তাপমাত্রা বেশি, আমরা মুরগি নষ্ট হইতেছে। আমরা যত ধরনের পদক্ষেপ আছে পদক্ষেপ দিয়ে আমরা কুলাতে পারতেছি না। স্যালাইন ট্যালাইন দিয়েও আপনার কিছু এটার মনে করেন রেজাল্ট পাচ্ছি না, এবং ডিমের যে অবস্থা দিন দিন কমছে। গরমের মধ্যে তো আপনার ওই জায়গা গেছে, আমরা জেনারেটার ব্যবহার করি, কারেন্ট যায় লেগে জেনারেটার ব্যবহার করি, এরপর ঠিক রাখা যায় না, মুরগি মরা যায়, অনেক মুরগি মরে। পোল্ট্রি ব্যবসায়ী অ্যাসোসিয়েশন বলছে, দীর্ঘমেয়াদী সমাধান পেতে খামারের পাশে লাগাতে হবে গাছ। সবচেয়ে বেশি প্রয়োজন দীর্ঘমেয়াদী একটা কাজ হলো, যার ফার্ম আছে এসব তার জন্য খামারিরা যেন পর্যাপ্ত গাছ রোপণ করে খামারের আশপাশ। প্রচণ্ড গরমে খামার রক্ষায় প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে সচেতনতা বাড়ানো সহ খামারিদের দেওয়া হচ্ছে বিভিন্ন পরামর্শ। চলমান তাপপ্রবাহে নরসিংদী জেলায় প্রায় 5 থেকে 7 হাজার মুরগি আমাদের তথ্য মতে মারা গেছে শুধু হিট স্ট্রোকের কারণে। এর ফলে খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমাদের প্রাণী সম্পদ বিভাগ নরসিংদীতে আমরা চেষ্টা করছি খামারিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে। জেলায় 1614টি লেয়ার মুরগির ও 3448টি ব্রয়লার মুরগির খামার রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের ট্রাক চাপায় শাহাদাত হোসেন মুন্না নামে এক প্রকৌশলী নিহত হয়েছেন। বুধবার সকালে গাজীপুরের পুবাইলে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত মুন্না ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজে প্রকৌশলী হিসেবে যুক্ত ছিলেন। সকালে গাজীপুরের বাসা থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থলে যাচ্ছিলেন। পুবাইলের মীরের বাজার এলাকায় ইউটার্ন নেওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুমিল্লায় তৃতীয় শ্রেণী পড়ুয়া 9 বছরের শিশু ঝুমুরকে ধর্ষণের পর হত্যার 3 দিন পর প্রধান আসামি মফিজুল ইসলাম মফুকে গ্রেফতার করেছে র্যাব। গতরাতে চাঁদপুরের শাহরাস্তির মেরুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মফু হত্যার বিষয়ে
গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। এর আগে সোমবার সকালে ঝুমুর স্কুলে গিয়ে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরে সন্ধ্যায় শিশুটির মরদেহ বাড়ির অদূরে ধানক্ষেত থেকে উদ্ধার করা হয়। দেখছেন দেশ জনপদ সংবাদ। মে দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীতে আয়োজিত আলোচনা সভায় হামলার ঘটনা ঘটেছে। বেলা 12টার দিকে নগরীর টাইগার পাস এলাকায় আলোচনা সভার আয়োজন করে চট্টগ্রাম হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের নেতারা। এই সময় শ্রমিক নেতারা শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে কথা বলছিলেন। হঠাৎ শ্রমিক নেতাদের উপর হামলা করে কিছু যুবক। এই সময় বেশ কয়েকজন আহত হয়েছে। ভাঙচুর করা হয় কিছু চেয়ার। তবে শ্রমিক নেতাদের দাবি একটি চক্র উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের উপর হামলা করেছে। নাটোরের সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার অভিযোগে জামায়াতে ইসলামীর 20 নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 10:30টার দিকে লালপুরের শিবনগর এলাকায় অভিযান চালিয়ে গোপন বৈঠক থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায় তারা সরকার বিরোধী প্রচারণা, সন্ত্রাসী কার্যক্রম, রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস, দেশের মধ্যে ভীতি এবং আতঙ্ক সৃষ্টি ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল। এ সময় তাদের থেকে রাষ্ট্রবিরোধী বিপুল বই, লিফলেট, সদস্য সংগ্রহের চাঁদা আদায়ের রসিদ এবং লাঠি সোঁটা জব্দ করা হয়। কতিপয় সদস্য সেখানে গোপন বৈঠক করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে আমি আমার সঙ্গী অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পলানোর চেষ্টা করে। পলায়নকালে আমরা জামাত শিবিরের 20 জন নেতাকর্মীকে আমরা হাতে নাতে গ্রেপ্তার করি এবং সেখান থেকে জামাত শিবিরের কিছু লিফলেট, কিছু লাঠিসোঁটা, লোহার রড এবং জামাত শিবিরের সদস্য সংগ্রহের চাঁদা আদায়ের কিছু রসিদ, এগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হই। নিষেধাজ্ঞার 2 মাস পর ইলিশ ধরা উৎসবে মেতেছেন ভোলার জেলেরা। এতে সরগরম হয়ে উঠেছে আড়তগুলো। জেলে পাইকার আর আড়তদারদের হাঁক ডাকে মুখর এখন মাছের ঘাট। প্রথম দিন ঝাঁকে ঝাঁকে ইলিশ না পেলেও যে পরিমাণ ইলিশ ধরা পড়েছে তা নিয়ে সন্তুষ্ট জেলেরা। ভোলা প্রতিনিধি ছোটন শাহর তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। আড়তে আড়তে ব্যস্ততা, কেউ মাছ নিয়ে ফিরছেন ঘাটে, কেউ ছুটছেন নদীতে। জেলে, পাইকার আর আড়তদারদের এমন ব্যস্ততা ভোলার উপকূলের মৎস্যঘাটগুলোয়। ইলিশের অভয় আশ্রম রক্ষায় নিষেধাজ্ঞা থাকায় এতদিন মাছ শিকারে যাননি ভোলার উপকূলের জেলেরা। মঙ্গলবার রাত 12টার পর থেকে সে নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় নদীতে ইলিশ ধরার উৎসবে মেতেছেন তারা। প্রথম দিন যে পরিমাণ ইলিশ পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট জেলেরা। অনেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন। অভিযান শেষ হয়ে গেছে, এখন আমাকে আনন্দ। আজকে জেলেরা গাঁয়ে গেছে, মোটামুটি যেই পরিমাণ মাছ কথা ছিল কিন্তু সেই পরিমাণ মাছ হয় নাই, কিন্তু সামনের দিকে পানি বাড়লে ইনশাল্লাহ মাছ হবে। সামনে ফিল পানি বাড়বো, বান বাতাস হইব, বৃষ্টি বাতাস হইব, যদি মাছ পড়ে তাহলে আমরা দইরা কিছু দেনা ফেনা ঋণ শোধ করতে পারব। নদীতে মাছের উৎপাদন আরো বাড়লে জেলেদের সংকট দূর হবে বলে মনে করছেন মৎস্যজীবীরা। মাছ ভালো হয়, সামনের দিকে আরো 2-4 জোয়ার দেখলে বোঝা যাবে যদি মাছ ভালো হয় তাইলে আমরাও লাভবান হতে পারবো, জেলেরাও তাদের যে ক্ষতি পোষে উঠতে পারবে। মৎস্য বিভাগ বলছে বৃষ্টিপাত বাড়লে আগামী দিনগুলোই ইলিশের পরিমাণ আরো বাড়বে। আগামী অমাবস্যার পরে বৃষ্টি হওয়ার পাশাপাশি ইলিশ সমুদ্র থেকে নদীর ভিতরে মাইগ্রেট করবে, এটা আমরা প্রত্যাশা করছি এবং ইলিশ যত বেশি মাইগ্রেশন করবে আমাদের জেলেরা তত বেশি বেশি ইলিশ পাবে। আমরা মনে করছি যে অভিযান শতভাগ সফল হয়েছে এবং ইলিশের যে কাঙ্ক্ষিত উৎপাদন সেই উৎপাদনের লক্ষ্যমাত্রা আমরা পৌঁছাতে পারবো বলে আমরা প্রত্যাশা করছি। এই বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,95,000 মেট্রিক টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। তীব্র দাবদাহে কুষ্টিয়ায় শ্রমজীবী মানুষের তৃষ্ণা মেটাতে শরবত বিতরণ করেছে একটি ফুড ডেলিভারি প্রতিষ্ঠান। বুধবার দুপুর থেকে শহরের রেনউইক মোড় এলাকায় শ্রমজীবীদের তৃষ্ণা মেটায় কুইক ভাই নামের ফুড ডেলিভারি প্রতিষ্ঠানটি। এ সময় রিকশা চালক, ভ্যান চালক এবং শ্রমজীবী সহ কয়েক হাজার মানুষের মাঝে এই শরবত বিতরণ করা হয়। তীব্র দাবদাহের মধ্যে বিনামূল্যে প্রশান্তির এই শরবত পেয়ে খুশি তারা। আর এর সাথে শেষ করব দেশ জনপদ সংবাদ। তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। মরুর তাপে আজও পুড়ছে দেশ, বেশি কষ্টে শ্রমজীবী মানুষ, কাল থেকে কমাতে পারে তাপমাত্রা, আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস।
তীব্র খরায় পানির স্তর নামতে শুরু করেছে উত্তরের জেলাগুলোতে। ফ্যানের বাতাসেও টিকছে না মুরগি, বড় লোকসানের মুখে খামারিরা। দেশজুড়ে নানা কর্মসূচিতে মে দিবস পালন। উচ্চ মূল্যের বাজারে শ্রম ঘামেও ঘরে না শ্রমিকের জীবন চাকা, ন্যায্য পারিশ্রমিকের দাবি। শিক্ষকদের আন্দোলনের জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয়, প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ। এবং নিষিদ্ধ থাকার পরও কুষ্টিয়ার ভাটাগুলোতে বছরে পুড়ছে 3 লক্ষ গাছ। নির্বিকার পরিবেশ অধিদপ্তর চরম হুমকির মুখে জীববৈচিত্র্য। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভি সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।